সুপ্রিয় দর্শক, বেলা অবেলা সারাবেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা আমাদের স্টুডিওর সেটে বসে নেই, যে সেটে আমরা সাধারণত আমাদের অতিথিদের নিয়ে আসি। আজকে আমরা স্টুডিও থেকে বার হয়ে অতিথির বাড়িতে এসে উপস্থিত হয়েছি। এমন একজন অতিথি যাকে আমরা স্টুডিওতে নিতে পারি না, কারণ তিনি আমাদের অনেক শ্রদ্ধেয় মানুষ এবং অনেক প্রবীণ। তাই আমরা ভেবেছি যে তাকে কষ্ট করে সেটে না গিয়ে আমরাই বরং তার দরজায় গিয়ে উপস্থিত হব, এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আজকে আমাদের জন্য সময় দিয়েছেন। আমাদের দেশের কিংবদন্তি তুল্য মানুষ, রাজনীতিতে যার নাম সবাই এক উচ্চারণে চেনে, তার নাম অধ্যাপক মুজাফফর আহমেদ। এবং দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি, উত্থান পতন, পরিবর্তন সব কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 1922 সালে তার জন্ম, ফলে বুঝতেই পাচ্ছেন যে এই দেশের সমস্ত ঘটনাবলীর সঙ্গে এই মানুষটির জীবন কিভাবে জড়িয়ে আছে। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো। আপনি যে আমাদের সময় দিয়েছেন সেই জন্য অনেক ধন্যবাদ। বন্ধু যে আমাকে বিশেষণে বিভূষিত করেছেন, সেই সকল বিভূষণের আমি উপযুক্ত কিনা আমি জানি না, তবে একটি যে করেছেন এটা ঠিক, যে আমি একজন প্রবীণ। আমি বলতে চাই, বয়সের বিবেচনায় প্রবীণের খাতায় আমার নাম উঠলেও শারীরিকভাবে আমি সুস্থ সবল সচল আছি, মানসিকভাবে আমি সচেতন, এবং বয়সের ভারে আমি নত না। আপনার সঙ্গে আমরা অনেক কথাই বলবো, কিন্তু তার আগে একটা তথ্যচিত্র আমরা দেখে নিই। অধ্যাপক মুজাফফর আহমদের জন্ম 1922 সালের 14 এপ্রিল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে। তাঁর বাবা কিয়ামউদ্দিন ভূঁইয়া, মা আফজারুন্নেসা। মুজাফফর আহমদ স্কুল জীবন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ অর্থনীতিতে MA পাশ করেন এবং এরপর ইউনেস্কো থেকে পরিসংখ্যানে ডিপ্লোমা করেন। 1937 সালে যোগ দেন রাজনীতিতে। বাবার মতো তারও কর্মজীবনের সূচনা শিক্ষকতা দিয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। 52তে যোগ দেন ভাষা আন্দোলনে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে স্বেচ্ছায় চাকরি ছেড়ে সক্রিয় হন রাজনীতিতে। 1954 সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে দেবিদ্বার থেকে জয়ী হন তিনি। 1958 সালে আইয়ুব বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়ায় তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করলে 8 বছর পর 1966 সালে ফের রাজনীতিতে সক্রিয় হন তিনি। 1967 সালে পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর সভাপতি নির্বাচিত হন। 1971 সালে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হিসেবে মুজাফফর আহমদ আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে জনমত গঠনে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। 1979 সালে তিনি সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হন। দলের কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সমস্যার উপর বেশ কয়েকটি বই লিখেছেন তিনি। এছাড়া সামাজিক বিজ্ঞান একাডেমি নামে উপমহাদেশের একমাত্র রাজনৈতিক স্কুল তারই প্রতিষ্ঠিত। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী আমিনা আহমদ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য। আপনার জন্ম যে গ্রামে, আপনি কি ওইখানেই লেখাপড়া করেছেন? আমি লেখাপড়া করেছি গ্রামে। আমার এই হাই স্কুলের নাম ছিল দেবিদ্বার। তারপরে আমি কলেজে পড়েছি কুমিল্লা, তারপরে আসছি ঢাকা ইউনিভার্সিটিতে। আপনার আব্বা কি করতেন? আমার আব্বা ছিল স্কুল মাস্টার ওই দেবিদ্বারে, পাশের গ্রামে। বুঝতেই পাচ্ছেন, আমার বয়সটার বিবেচনায় আমার শৈশবের যুগটাই ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের যুগ। তারপরে তখনকার যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রভাব, সেটা আমার বাবা যেহেতু স্কুল মাস্টার ছিলেন, তিনি উপর প্রভাব করেছিলেন। সেটা হচ্ছে এই, উনি প্রত্যেক দিন প্রায় দিন রাত্রি ঘুমাবার আগে ক্ষুদিরামের ফাঁসির গান গাইতেন। এই গান শুনতে শুনতে আমি ঘুমাইছি। তার প্রভাব যে আমার উপরে কত পড়েছে
এটা আমি বুঝতে পারি। আরেকটি ঘটনা হলো বাড়ির কাছে আমার বরকামতা, এখন বলে চান্দিনা, কুমিল্লা জেলায়। আমি তখন ক্লাস 7 কি 8 পড়ি, শুনলাম ওই বরকামতায় গান্ধী আসবে, দল বল বান্ধা গেলাম, গিয়ে দেখলাম একটা বুড়া পরনে একটা গামছা, কান্দে আর একটা গামছা, হাজার হাজার জনতা আইসে দেখতে। বক্তৃতা কি করলো বোধহয় বেশিও করে নাই, যদ্দূর মনে পড়ে। বললেন, হিন্দু মুসলমান ভাইও এক হও, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে খতম করব। এরও প্রভাব আমার জীবনে অনেক পড়েছে বলে আমি মনে করি। তারপরের ঘটনা কলকাতা, ওখানে গেলাম, আমার সৌভাগ্য হলো আরেকজন মুজাফফর আহমদের সঙ্গে দেখা করার। ভারতীয় কমিউনিস্ট পার্টির উনি খালি কমরেড মুজাফফর আহমদ না, তখন গিয়ে যা দেখলাম ভারতের কোনো পার্টির কোনো নেতাই ওনার নাম উচ্চারণ করতে চায় না শ্রদ্ধার সঙ্গে, সকলে বলে কাকাবাবু। এখনও বয়স্কদের কাছে উনি যে কাকাবাবু কাকাবাবু, সেই লোকের সান্নিধ্য পাওয়া আমার জীবনের একটা বড় ঘটনা। সৌভাগ্যবশত ওনার বাড়ি ছিল এখনকার বাংলাদেশি সন্দ্বীপ, ওইখানে উনি গেছিলেন। তো যারা ভারতের বামপন্থী বা কমিউনিস্ট আন্দোলনের কথা জানে, প্রসঙ্গত বলছি, তারা জানে যে মুজাফফর আহমদ ইজ দি ফাদার অফ কমিউনিজম ইন ইন্ডিয়া। এই লোকের উপরে সঙ্গে আমার পরিচয় হয়, আমার একটা সৌভাগ্যের ব্যাপার। উনিও শেষ পর্যন্ত আমাকে মনে রাখছে, আমিও এখনও মনে রাখি, ওনার প্রভাব আমার উপরে অনেক। তো ওই আদর্শে দীক্ষিত হইয়া প্রথম যে কাজটি আমি করলাম, আমার পরিবার গতানুগতিকভাবে সনাতন এই ভূঁইয়া, আমি আইসেই এই ভূঁইয়াটা ত্যাগ করলাম। এখন আমার পরিবারের আমারে ছাড়া আর কেউ নন ভূঁইয়া নাই, আমি একমাত্র মুজাফফর আহমদ। ও নামের পিছনে ভূঁইয়া ছিল, সকলের থাকে। ও আচ্ছা আচ্ছা। তারপরে আসলো 1945 সাল, লেখাপড়া করতেছি এবং অপ্রকাশ্যে রাজনীতির সঙ্গে জড়িত হইয়া অপ্রকাশ্য রাজনীতি করতে করতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসলাম। বিশ্ববিদ্যালয় 1945 সালে আমার বিশ্ববিদ্যালয়ের পড়া। অপ্রকাশ্য রাজনীতি মানে কি? আন্ডারগ্রাউন্ডের সঙ্গে যোগ রাখা। ও তখন আন্ডারগ্রাউন্ডে ছিলেন, মানে প্রকাশ্যে যারা থাকে। কমিউনিস্ট পার্টি করা যেত না। নাম প্রকাশ হইব না আর কি, আচ্ছা, নিক নেম দিয়ে দেয়। আমার নাম ছিল মন্নান। 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 যখন লেখাপড়া শেষ হইল তখন আমি সরকারি কলেজে চাকরি নিলাম, কিন্তু সরকারি কলেজে চাকরি হইতো না। তো সরকারি কলেজে চাকরি করতেছি। কোন কলেজ? কোন কলেজে? ঢাকা কলেজ। ঢাকা কলেজ। সরকারি কলেজে আমি চাকরি করতেছি, কিন্তু আমি অপ্রকাশ্য রাজনীতি করলেও কখন কখন প্রকাশ হয়ে পড়ছে কার নিকট, সেটা তো আমি জানতাম না। আসলো 1947 সাল, 16 বছরের বালক ক্ষুদিরামের ফাঁসি সহ নানান রকম নির্যাতন অত্যাচারের মধ্যে দিয়ে বিনিময়ে ব্রিটিশ ভারতবর্ষকে 2 ভাগ করে চলে গেলেন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত স্বাধীনতা পাইল, আর কায়েদ আজম মোহাম্মদ আলীর নেতৃত্বে পাকিস্তান প্রতিষ্ঠিত হইল। নতুন স্লোগান শুনতে হইল, লেরকি লিয়ে হিন্দুস্তান, কানিবিরি মুখে পান, মুফতি লিয়ে পাকিস্তান। তার তাৎপর্য হচ্ছে যত ত্যাগতিকিত্যা করেছে কংগ্রেস এবং মোহাম্মদ আলী জিন্না একটা দাবিকে বলল কুইট ইন্ডিয়া, ডিভাইড অ্যান্ড কুইট ইন্ডিয়া। ষড়যন্ত্র করে চক্রান্ত করে তারা ডিভাইড করে দিয়ে চলে গেল। তাই ছেলেরা স্লোগান বানালো, লেরকি লিয়ে হিন্দুস্তান, কানিবিরি মুখে পান, মুফতি লিয়ে পাকিস্তান। কোনো ত্যাগ নাই, বিনা ত্যাগে মুফতি পেয়ে গেছে। দেশ স্বাধীন পাইল, স্বাধীনতা পাইল। আসলো বাঙালিদের ভাষা আন্দোলন, তখন স্লোগান হলো রাষ্ট্রভাষা বাংলা চাই, নয়তো উদ্যান নাই। অপ্রকাশ্যে আমাকে ভাষা আন্দোলনের হেডকোয়ার্টার দিতে হয়েছে। তারপরে আমি ওইখানে থাকার সময় সরকারি কলেজে ডিপিআই অফিসের বন্ধুরা আমাকে বলল যে তোমার কনফিডেন্সিয়াল রিপোর্ট খারাপ। তারা এটারে সিআর বলে, সিআর কনফিডেন্সিয়াল রিপোর্ট খারাপ। কি বলে? তুমি রাজনীতি করো। তাহলে আমি সরকারি কলেজের মাস্টার, আমি করবি কোথায়? কলেজে না, কনফিডেন্সিয়াল রিপোর্টে আছে, তুমি আন্ডারগ্রাউন্ডের সঙ্গে যোগাযোগ করো। তাই অপ্রকাশ্যে করা সত্ত্বেও সরকারের দৃষ্টিতে যখন চলে গেল, তখন বন্ধুবান্ধবরা আমাকে বুদ্ধি দিল যে তুমি ডিসমিস হওয়ার আগে পথ দেখো। তো মাস্টারের তো পথের অভাব নাই। ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে যখন মুরব্বীরারে বললাম আমার একটা চাকরি দেন, তখন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হয়ে আমি সইরে আসছি। ও ঢাকা কলেজ থেকে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে। আচ্ছা।
এটা কত সালে? 53 সালে। তো বুঝতেই তো পাচ্ছেন সরকারি চাকরি করিয়া যে বিপদ ছিল, বিশ্ববিদ্যালয়ের চাকরিতে আর এই বিপদের কোনো আশঙ্কা রইল না। তা আমি পুরা দমেই আমার রাজনীতি করতে লাগলাম। তারপরে 1954 সাল নির্বাচনের কথা উঠল, যুক্তফ্রন্ট গঠিত হইল। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তফ্রন্ট। সেই যুক্তফ্রন্টের নেতা দেখা দিল শেরে বাংলায় কে ফজলুল হক, মজলুম জননেতা মাওলানা ভাসানী, তারপরে সরওয়ার্দী সাহেব এবং যুবক নেতা মুজিবুর রহমান। তখন প্রার্থী খোঁজা আরম্ভ হইল যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে। মুসলিম লীগের বিরুদ্ধে দাঁড়াইতে কেউ সাহস পাচ্ছে না। এই অবস্থায় আমার এলাকায় এক মন্ত্রী অত্যন্ত জনপ্রিয়, কেউ দাঁড়াইতে চায় না। তো মুজিবুরের সঙ্গে আমার পরিচয় হয়, বন্ধুত্ব না, পরিচয় হয় ল ক্লাসে। তখনও সে লয়ের ছাত্র এবং তখন ছিল যে অন্য চাকরি করলেও রাত্রেবেলা ল পড়া যায়। সেই পরিচয় এসে আমাকে বললো যে তুমি দাঁড়াইয়া যাও। তখন আমি বললাম যে আমাদের পাশ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার মন্ত্রী জানে সকলেই মুসলিম লীগ হলে একটু জনপ্রিয় ছিল মৌলভী মফিজউদ্দিন আহমদ। তখন সে আমার বুদ্ধি দিল যে তুমি দাঁড়াইয়া থাকো, ফেলও যদি করো চাকরি তো যাইতো না, আর যদি তারে আনকনটেস্টেড আইতে দাও তাহলে আর নির্বাচনী এলাকাগুলি সে নষ্ট করে ফেলবে। আপনি তখন কোন পার্টি থেকে দাঁড়ালেন? আমি দাঁড়াবার সিদ্ধান্ত করলাম এবং আর কোনো পার্টি ছিল না মুসলিম লীগের বিরুদ্ধে। পার্টি ছিল আওয়ামী মুসলিম লীগ। আমার বন্ধুবান্ধবরাও সকলে আওয়ামী মুসলিম লীগে আছে। তখন স্বভাবতই আমি আওয়ামী মুসলিম লীগে যোগ দিলাম। অনিশ্চয়তা, মুসলিম লীগের অত্যাচার, কে কারে ভোট দেয় ঠিক নাই, মায়ের পিঠও চলছে। গোনার টোনার শেষে দেখা গেল আমি অনেক ভোটের ব্যবধানে মন্ত্রীকে পরাজিত করেছি। 1958 সালে ষড়যন্ত্র করে এই যুক্তফ্রন্ট সরকারকে বরবাদ করে দিল। ওই মার্শাল ল যেটা আইয়ুব খানের। 1966 সালে মার্শাল উঠে গেল, হুলিয়া উঠলো, কাজে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে আরম্ভ করলাম। তখন আমার নেতা মাওলানা ভাসানী, মুজিবুর রহমান আমার সেক্রেটারি। তখন মাওলানা ভাসানীকে জিজ্ঞাসা করলাম যে হুজুর কী করা, কীরকম বক্তৃতা দেওয়া। উনি বললেন তোমার যদি পাইবার চাইবার কিছু না থাকে, জেলের বই যদি তুমি না করো, তুমি যা খুশি তাই কইতে পারো। এরা কইতে পারে না, তাদের মাথার মধ্যে কিছু স্বার্থ আছে, কারোর খুশি করতে চায়, কারোর বেজার করতে চায় না। এবং মাওলানা সাহেবের সঙ্গে ঘুরে ঘুরে আমি তার সঙ্গে 5-7 বছর ছিলাম। দেখলাম অসম্ভব সাহস তার। লিয়াকত আলীর ভয়ে যখন লোকে কথা বলে না, তখন যে চোখের মধ্যে লাথি দিয়ে চোখি ভেঙে কয় লিয়াকত আলীর মাটি একটা লারি তোর সরকারের কপালে। আমি জায়গায় ঘাবড়াইয়া, উনি বল তুমি ঘাবড়াইছো কেন? আমি বললাম তো অ্যারেস্ট করবো, এর বেশি সে আর কী করবো। তাহলে উনি অক্ষর অক্ষরে পালন করে গেছেন, পাইবার চাইবার যদি না থাকে কিছু, আর যদি জেলের ভয় না করে, তুমি যা খুশি তাই কইতে পারো। তা আপনি এই যে করলেন, ওই যে ন্যাপ গঠন করলেন, সেটা কোন সময়? 57 57 সালে। 57 সালে তো আপনি এই অ্যাসেম্বলিতে স্বায়ত্তশাসনের কথা বলেছিলেন না? এটা সংক্ষেপ করছিলাম আর কি। এর মধ্যে ওই মাওলানা সাহেবের সঙ্গে তো আমরা রাজনীতি করতে থাকলাম। তো চীনপন্থী মস্কোপন্থী লাইন আসলো 57 সালে। এতে উনি চীনপন্থীদের সঙ্গে চলে গেলেন। মানে মুজাফর ন্যাপ যেটা আর কি, ওই এটা কইতেছে সেটা 57 সালে হলো। কিন্তু ন্যাপ হলো তাহলে তারও আগে। তো তারা আগে তারও আগে। আর আরেকটা হলো যে আপনি 57 সালেই কি স্বায়ত্তশাসনের কথা বলেছিলেন যে প্রাদেশিক ইয়েতে, আপনার অ্যাসেম্বলিতে? প্রকাশ্য রাজনীতির পর 58 সালের পরে 66 সাল, 52 সাল, 54 সাল মুক্তিযুদ্ধ, এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমার কি অবদান ছিল এই কথা বলে আমি আমার নিজকে ছোটো করতে চাই না। প্রথম কারণ হলো মুক্তিযুদ্ধের ইতিহাস যে যার খুশি মতো লিখতেছে। গফর চৌধুরী কয়েকদিন আগেও লিখেছে আওয়ামী লীগের ঘরানার লোক হিসেবে যে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ওই সব আন্দোলনের ইতিহাসকে খণ্ডিত এবং বিকৃত করলে চলবে না। তো এইটা বলতে আমার লজ্জা লাগে। উনি পরিষ্কার বলেছে যে এই সব আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলনে মুজাফরের কি ছিল, মনি সিংয়ের কি ছিল, এগুলি বলতে হবে এবং এদের আইনের সব নেতার সামনে দেখাইতে হবে। তা না হলে তোমাদের এই ইতিহাস ঠিক হবে না।
মাওলানা ভাসানী সাহেব কি মানে মুক্তিযুদ্ধ হোক এটা কি উনি চান নাই? চীনপন্থী তো এটা শোনো নাই তুমি, তারা বললো যে এটা একটা ষড়যন্ত্র হইতেছে। মৌলানাকে বইলে দিয়েছে চীনেরা ডোন্ট ডিস্টার্ব আইয়ুব। আইয়ুব আবার লাইন লাগাইছে চীনের সঙ্গে। আমি বলতে লজ্জাই লাগে, আমাকে ছাড়া তো কেউ ছিল না, ভালো হোক মন্দ হোক। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময়টা বিশেষ করে 9 মাস কেউ তো নাই, ভাসানী নাই, মুজিবুর নাই, ওই কামাল হোসেন যে যাই মনে করুক, সে আন্তর্জাতিক সম্পর্কটা ভালো মেনটেন করতো, সেও চলে গেল। আর আমাদের সময় এরকম ছিল না, মতভেদ থাকলেও বন্ধুত্ব নষ্ট হইতো না। মুশতাক আমার বন্ধু ছিল, তো মুশতাককে তো জানেন আপনারা, গুপ্তচর বর্ণচোরা মুক্তিযোদ্ধা, সে ওদের লোক হিসাবেই আমাদের ওকে ঢুকছিল। যাকে বলে অনুপ্রবেশকারী, এর থেকে তো খারাপ, এর থেকেও খারাপ। বর্ণচোরা, সে হচ্ছে আমেরিকার লোক, সিআইয়ের লোক, আমাদের সঙ্গে আইছে, আমরা জানতাম। পরে আমরা যখন পুরো স্বাধীনতার কথা কই, সে বলে ও কনফেডারেশন করো পাকিস্তানের সঙ্গে। তার কথাবার্তাতে বাড়িয়ে পড়তো আর কি, যে সে পাকিস্তানের লোক। তো যাই শুনছেন, যাই করছি, অনেকে লেখে বিদেশের সঙ্গে যোগাযোগ করাটা সব, এবং ভারত সরকারের সঙ্গেও আর কে যোগাযোগ করবো, প্রবীণ কি। ভারত সরকারের মুক্তিযুদ্ধ ব্যাপারেও একটু কনফিউশন আছে, থাকা স্বাভাবিক। তো সেটা হলো এই, ভারত সরকার আমাদের পক্ষে ছিল, ভারতবর্ষ আমাদের পক্ষে ছিল, কিন্তু একটু তলাইয়া দেখেন ইন্দিরাকে প্রশংসা করতেছে, কি কি দিতেছে, আমার হাসি পায়। জিয়াউর রহমান যুদ্ধ করেছেন, আমি মিছা কথা বলবো না, সে বর্ণচোরা হিসেবেও যুদ্ধ করেছে, তা তো সেক্টর 6 জানতো সেক্টর। আর আমাকে জানতে বাধ্য হয়েছি আমি, আই মাস্ট নো এভরিথিং অফ সামথিং অফ এভরিথিং। আমেরিকা কী করতেছে, রাশিয়া কী করতেছে, ইন্ডিয়া কী করতেছে, আমার জানতে হয়েছে। সেই সুবাদে হাকসার সাহেবের খুব কাছাকাছি আমি এসেছিলাম। আমাকে বিশ্বাস করে উনি অনেক কথা বলছে ভারত সরকারের বিরুদ্ধেও। এবং আপনি জানেন, ইন্দিরা সরকার মানে হাকসার সরকার, হাকসারের বুদ্ধিতেই ইন্দিরা সরকার চলতো। আমি যখন বললাম যে এইসব কথা আমি বলবো, তখন উনি আমাকে বুদ্ধি দিলেন যে কারেক্ট কথা বলতে চিন্তা করবা, যদি উপকার না হয় তো তুমি কি জানো আমি বুঝছি, এগুলি বললে ভারত সরকারেরও লাভ হইব না, তোমাদেরও কোনো লাভ হবে না। ওই অবধি আমি কথা বলি নাই। এখন সে গেছে গিয়ে মইরা, আর অনেক উত্থান পতন হয়েছে, আর ওয়েবসাইটে অনেক কথা এসে যাচ্ছে, গোপন কথা। আপনার মস্কোর সমর্থন আদায়ের ব্যাপারেও তো আপনার বড় ভূমিকা ছিল। হাকসার সাহেব আমাকে বললেন যে তুমি আমাকে কি কইতে আইও, আমার একটা বড় সাথী লাগতো না, জি, ম্যানেজ দেন। ভারত সরকার কিছুতে রাজি হইতো না যদি না মনে করতে যে আমেরিকানের এনি ইন্টারফারেন্স উইল বি কাউন্টার অ্যাক্টেড বাই সোভিয়েত ইউনিয়ন। সেইটাও এসিওর করতে হয়েছে। আবার সোভিয়েত জনতার লোক, তারা বলতেছে জনতা যেভাবে যদি পার্টিসিপেট না করে বাংলাদেশের সকল, সেই পর্যন্ত আমাদের জনতাদের স্যাটিসফাইড করতে হবে যে তুমি কেন এটাতে গেছো। এই জন্য ডিলেড হয়েছে রিকগনিশন অফ দি প্রবাসী সরকার বাই ইন্ডিয়া গভর্নমেন্ট। তো এই জায়গাগুলো থেকে আপনি আপনার সঙ্গে ধরেন আমাদের বামপন্থী যারা সিনিয়র নেতারা ছিলেন, মণি সিং এবং আরা যারা ছিলেন, তারা সবাই মিলে আপনারা এই কাজগুলো করেছেন। অবভিয়াস, আমি একটু সামনে না রইলাম, নেতৃত্ব তো রয়েছে দাদাদের কাছেই। আমাকে একবার যাইতে হয় রাশিয়ানদের কাছে, একবার যাইতে হয় সিআইদের কাছে, একবার যাইতে হাকসার, ইন্ডিয়া গভর্নমেন্ট আমি চিনি না, হাকসার আবার তাদেরকেও তো কইতে হয়, তারা তো ক্যাডার সাপ্লাই করতে হবে না। আপনি যখন কথা উঠেছেনই, আমাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হয় হাকসার, ডিপি ধর, RN কাউ, পার্থ সারথী। তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের চেয়েও বেশি আগ্রান্বিত ছিল। দেশ স্বাধীন হয়েছে আজ 40 বছর। এই 40 বছর দেশের কি হয়েছে না হয়েছে সামগ্রিকভাবে পরে আসতেছি। এই 40 বছরে আমার শ্রেণী দৃষ্টিভঙ্গি দেয়া যদি দেখি, ব্যক্তিগত লেভেলে গোষ্ঠীগত লেভেলে হয় নাই তা নয়। কেউই আঙুল ফুলা কলা গাছ, বট গাছ জোড়া বট গাছ হয়েছে,
যেখানে ছিল কয়েকটা কোটিপতি সেখানে কয়েক হাজার কোটিপতি হয়েছে। দেশে বৈষম্য বাড়ছে 540 গুণ, আগে ছিল 13 গুণ। সমস্যা সকলেই জানে, আপনিও জানেন। সমস্যা দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, সন্ত্রাস, বেকারত্ব ছাড়াও নতুন সমস্যা দেখা দিচ্ছে সরকারের জন্য। সেটা হচ্ছে ধনী দরিদ্রের বৈষম্য প্রকট হয়ে উঠছে এবং তার ইন্ধন বা অনুপ্রেরণা যোগাচ্ছে ওয়াল স্ট্রিট। এটা যে ছোট করে দেখবে বোকামি করবে। আমি আপনি বৈষম্যের কথা বলছি এক জিনিস, আর এখন ওয়াল স্ট্রিট থেকে বলতেছে। ওয়াল স্ট্রিট হচ্ছে পুঁজিবাদের রাজধানী, সমস্ত পুঁজিবাদের রাজধানী। সেই ওয়াল স্ট্রিটে যা ঘটতেছে, এই বাতাস এই পর্যন্ত 200 দেশ, কয়েকশো শহরের মধ্যে অকুপাই মনে হয়েছে। তার বাতাস যদি কেউ মনে করে, যেহেতু এই দেশের পত্রিকা, এই দেশের সব নেতা বিকৃত হয়ে গেছে বিদেশিদের কাছে, কিছু ঘটবে না, সে মূর্খের সঙ্গে বাস করতেছে। এই আশঙ্কা করে এক লেখক রমণী দেবনাথ, রমণী মোহন দেবনাথ এই প্রসঙ্গে লিখেছে যে আপনারা সাবধান হয়ে যান, যদি মনে করে থাকেন ভেতু বাঙালি কিছুই করবে না, আমাদের কোনো সমস্যা নাই। আমি মনে করি না। কখন কোন দিক থেকে কোন বাতাস আসবে, স্লোগান দিবে অকুপাই মতিঝিল, দখল করো মতিঝিল। সেই দিন আমি এক সুধী সমাবেশে আমি বলছি যে আপনারা যদি রাজি থাকেন আমি নেতৃত্ব দেব অকুপাই মতিঝিল। তারপরে দেখলাম তার সেই লেখা বাড়িছে যে ওই ওয়াল স্ট্রিটের থেকে আমাদের নেতাদের শিক্ষা নেওয়া উচিত। এখন থেকেই বৈষম্য কমাও, সমস্যা কমাও, তাহলে এই প্রশ্ন উঠতো না। এইখানে আশার আলোক হচ্ছে জনতা। জনতার সঙ্গে আপনি কতটুকু খবর রাখেন আমি জানি না। জনতা অত্যন্ত সচেতন। কানসেট শনি রাখা ফুলবাইরা, আপনি কি বলতে পারেন নেতৃত্ব দিল কে? সাধারণ মানুষই দিচ্ছে। আমাদের লোকেরা নেতৃত্ব দিতে গেছে সিনসিয়ারলি, অনেস্টলি। তারা বলছে যে আপনার কাছে কাছে আসবেন, আমরা জানি কি করতে হবে, আপনারা আসলে বদনাম হবে, অমুক পার্টি তমুক পার্টি। ঠিক সেম ঘটনা ঘটছে ওয়াল স্ট্রিট। নেতৃত্ব করতে আসতেছে, গবেষণা করতে করতে বাইর করতেছে, ওয়েবসাইট দেখে, ইন্টারনেট দেখে, আরও কী কী দেখে বলে তারা এটি করতেছে। কাজে আমাদের দেশে জনতা এত জাগ্রত আপনি ভাবতে পারবেন না। সে ভাষা আন্দোলন করেছে, সে স্বাধীনতা যুদ্ধ করেছে। আমি একজন কালের সাক্ষী। কলকাতা যখন বিধান রায় গুলি করে হ্যারিসনের মোড়ে, দাদু কি হয়েছে, ও বলবেন না ছাত্রগুলি যা উশৃঙ্খল হয়ে গিয়েছে না, বিধানবাবু ঠিকই করেছে। আরেকজন, দাদু কি, বিধানবাবু তো খুব বড় ডাক্তার, অনেক গুণ, উনি কি না বুঝে গুলি করেছে? এইখানে কি হইল, শালা নুরুল আমিন তোরে ভোট দিয়েছিলাম, ছাত্র গুলি করে আমরা গেছি হরতাল করাইতে, আপনারা জান গা, কেউ রসুলের বাপ কি গাও কি কও, বলে ঠিক কইস। একেবারে হুজ্জুকে বাঙ্গাল কাজে লাগাও, তার হুজ্জুকটাই তো তুমি মুক্তিযুদ্ধে লাগাও, ভাষা আন্দোলনে লাগাও, ইমোশনও হইতে পারে। যাই কও, তোমার মতো তো সে বিহেভ করবে না। বিশুদ্ধ বাংলা তো বলে না, সে মুক্তিযুদ্ধ করছো, অনেক কথা কো হয়েছে, এই 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 জাতীয়তাবাদ, এটা আমিই লিখছি, যাই বাদ দাও। সে কি বুঝছে তুমি জানো? দাদারা বলতো, দাদারা আমার কাছে খুব নরম থাকতো, যে আপনি পারেন আমরা পারি না। আমি বললাম শেখ চিনেন না, বাঙাল চিনেন না, আইসেন জনতার পার্টি করতে, বিশুদ্ধ বাংলা কইয়া সামন্তবাদ একচেটিয়া পুঁজিবাদের ভিত্তিতে শোষণবিহীন সমাজ ব্যবস্থা কামিয়াব করতে হবে। কেউ বুঝছে কিছু? এই যে বক্তৃতা করলেন আপনার সিমলার শৈল শিখরে, যখন কায়দা আজমের সঙ্গে গান্ধীর বনিবন্ধগত হইল না, তখনই বুঝলাম ভারতের ভাগ্যাকাশে মুসলিমের স্তমিত হয়েছে। ক্লেব তো খাইলেন, হ্যাঁ ক্লেব তো খাইলেও আপনার মতো লোকের ক্লেব খাইল। আমি অসম্ভব, কিছুই বোঝে নাই, লন আমার লোকে। আচ্ছা ভাই, সিমলার শৈল শিখরে কী কইল, বক্তৃতা দিল, খুব সুন্দর বাংলা কইছে, খুব ভালো। সিমলার শৈল শিখরে কী কইল, কই সিম দিয়ে আর শৈল মাছ দিয়ে নিয়ে কইল কোনো, হ্যাঁ? আপনি কী পড়ছেন, কী পড়ছেন ডিমা? লেনিন বলছে ট্রাই টু লার্ন ফ্রম দি মাসেস। 29 ভলিউম লেখার পরেও বলছে ট্রাই টু লার্ন ফ্রম দি মাসেস।
বক্তৃতা দেন দেন, নামতে পারেন না মানে সে বুঝছে মনে করেন কেন? এখনও তো আমার তো তখনও কাম ছিল, ভাই কি কি দেশ ভেঙে লাইতে চাই যে কয় তারা উল্টো প্রশ্ন করছি আর কি। দেশ ভেঙে লাইতে চায়, ইসলাম থাকতো না, এটা কি কই দেশ যাইব কু? এমনি তো ভেঙে রয়েছে, আপনি মুসলমান তারাও মুসলমান, ভাঙতে চান কেন? কয় আপনি কি চাকরি করেন? ও সাংবাদিক, ভাই ভাই ভিন্ন লাগে, ভিন্ন হয় না? কয় হাল্লারা হয়েছে চাইরে না, আমরা ছয় না, আমরা যদি 10 হন আমাদের চাইরে না, কেন থাকবো তাদের সঙ্গে? সহজ হিসাব বুঝে। চেতনা সাংঘাতিক, এই ব্যাপারেই আমরা বঞ্চিত। এখনও বলা হচ্ছে যে ধর্মনিরপেক্ষ কইও না, আমি বলতেছি তোমাদের কে কইছে মুরুক্ষের লোক? সেকুলারের বাংলা ধর্মনিরপেক্ষ তো ইন্ডিয়া করছে বাংলা, তাদের তুমি কও লৌকিক রাষ্ট্র, পার্থিব রাষ্ট্র। তুমি বলো যে আমরা বলতে চাই যে রাজনীতিতে ধর্মকে টাই না, ঠিক হবে না, ধর্ম হচ্ছে মাথার তাজ, উপরে রাখতে চাই, ঠিক তো? বুঝে আমাদের দেশে কিছু করার জন্য এভরিথিং ইজ ফেভারেবল। আই হ্যাভ লার্ন ফ্রম বুকস, আই হ্যাভ লার্ন ফ্রম দ্য মাসেস, আই হ্যাভ লার্ন ফ্রম ইন্টারন্যাশনাল। জি। 2 নম্বর হলো আন্তর্জাতিক পরিস্থিতি তোমার পক্ষে, এটা একটু পণ্ডিতি লাগবে বলতে। আমেরিকা এখানে কি চায় এর আবার কলোনি কইয়া দেয়। তুমি ভাবতে পারো আমেরিকান আমাকে দুষতেছে তোমার মতো, যে মুজাফর সাহেব কিছু করে না কেন? আর ইন্ডিয়ানদের তো কোনো কথাই নেই, ওরা বলতে আমরা তো ওনারে সাহায্য করতে জানি, করে না কেন? তার কারণ হইলো, আমি তো বেশি বুঝি, আমেরিকা তার কারণে মনে করে মধ্যপন্থী বাম ইজ বেটার দেন মৌলবাদ। মৌলবাদ তো আর বুঝাইতে হইব না, ওখানে গিয়ে তো আক্রমণ করে। জি। হ্যাঁ, সে আলট্রালেফট পছন্দ না করতে পারে, নেব বা নেব জাতীয় পার্টি পছন্দ করবে না, তোমার কইলুকে আমি তো অঙ্ক করে কই দিতে পারি, সে করবে। আইয়া বলবে যে মুজাফর সাহেব তো ট্যাব হয়েছে নাই, আমরা জানি, আমাদের এনজিওতে আইতে কোন একটা আই ক্যাম্প করুক, উনি খালি মাসে ভিজিট দেবে, আমরা 1 লাখ টাকা মাসে দেবো। তো মুজাফর সাহেব তো বুঝে, হ্যাঁ, এই এনজিওতে গেলে আর প্রেস্টিজ থাকবো জনতার কাছে। ইন্ডিয়ানরা প্রণব বুঝে, যেহেতু সে বাঙালি, এইখানে মৌলবাদ হইলে ওনাদের অবস্থাটা কী হবে? বিজেপি তো মাথা তারা দিয়ে উঠবে। তো তাদের বিরুদ্ধে আমি বলছি না, তারার কারণে চাচ্ছে এখানে একটা মধ্যবাম, এটা সিঙ্গাপুর, মালয়েশিয়া 40 বছর আগে সাদায় কালা এক রাস্তা দিয়ে হাঁটছে না, থুতু দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইটাকে চিন্তা ভাবনা না করে ওবামরে একটা কালাকে তারা ভোট দিছে, আর আমেরিকান সিটিজেন, আমেরিকান পার্টি। কারণটা কি? ওবাম। আবার এই ওবাম কি এই পাগল হয়েছে, মধ্যপ্রাচ্যে গিয়ে কয় যে আমার নাম ওবাম হুসেইন। ওবাম তো এখন দুনিয়ার রাজা, এটা তো আর বুঝাইতে হইব না, তার বয়ে তো কোনো রাষ্ট্রই কথা কয় না। তার কি দরকার লাগছে ওইখানে গিয়ে বলা আমি ওবাম হুসেন? আমেরিকার ব্রেন ট্রাস্ট, বুঝাইবা, ব্রেন ট্রাস্টটা বলছে, কিছু কাগজে বাড়িয়ে আসতেছে যে ওয়ার্নিং দিচ্ছে ওবামকে, তোমাকে বামে সরতে হবে, তাহলে কম্প্রোমাইজ করতে পারবে না, তারা উঠবে না এখান থেকে। এখনও ভালো আছে, তারা লেফট টিপ না, তুমি হয়তো বামে সরো, ওয়েলফেয়ার স্টেট করো, কনসেশন দাও, তা নাহলে তুমি বাঁচতে পারবে না। তাহলে ভাষা যাই হোক, তারা ল্যাটিন আমেরিকাকে টলারেট করতেছে না, যেরকম গালাগালি করতে ল্যাটিন আমেরিকা। আর আমেরিকার তখন খুব খুশি, আগে গালাগালি হইলে গার্জিয়ান পাইছে সোভিয়েত ইউনিয়ন, অন্তত সোভিয়েত ইউনিয়ন নাই, চীনও তোমার পাশে আসবে না, সমাজতন্ত্র তো নাই, তাহলে তো একছত্র সেই সব দেশের উপরেও তো ডিক্টেটরশিপ করতে পারে। তার ব্রেন ট্রাস্ট বলছে জনতার চেতনার স্তর এই লেভেলে গেছে, তাকে কনসেশন দেওয়া পারবে না। মার্কস 150 বছর আগে কইয়া গেছে সমাজ পরিবর্তনশীল, আদিবের পর দাস, দাসের পর সামন্ত, সামন্তের পরে পেটে শোষণযুক্ত ধনতত্ত্ব, শোষণযুক্ত ধন থেকে শোষণমুক্ত কিছু না কিছু বাড়ি হবে একটা। ইট ইজ প্রেগনেন্ট অ্যান্ড ইট উইল গিভ বার্থ টু সামথিং নিউ। আপনি তো এতক্ষণ আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন বা কর্মজীবন এই সম্পর্কে বললেন, তো এখন আর একটা কথা এর সঙ্গে আমি যোগ করব, সেটা হলো যে ভবিষ্যৎটা কী তাহলে? ভবিষ্যতের জন্য অনেকগুলো ফ্যাক্টর লাগে, আছে সব জিনিসেরই, কতটি ফেভারেবল কতটি আনফেভারেবল।
আমাদের ভবিষ্যতের জন্য ভেরি ফেভারেবল ফ্যাক্টর হচ্ছে জনতা, ভেরি ফেভারেবল ফ্যাক্টর হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি, হ্যাঁ, আর আনফেভারেবল ফ্যাক্টর হচ্ছে নেতৃত্ব নাই। কিন্তু যখন অবজেক্টিভ কন্ডিশন ফেভারেবল হয়, সাবজেক্টিভ কন্ডিশন না থাকে, তখন অবজেক্টিভ কন্ডিশন ক্রিয়েট সাবজেক্টিভ কন্ডিশন। অর্থাৎ জনতা যখন তৈরি থাকে তখনই সে নেতা তৈরি করে নেয়। বাংলাদেশের পূর্ব পাকিস্তানের লোক যখন তৈরি হলো পশ্চিম পাকিস্তানের সঙ্গে থাকবে না। আমার অভিজ্ঞতায়, আবার ঘরে ঘরে গেছি, আতাউর রহমান, কফিলউদ্দিন চৌধুরী ইত্যাদি ইত্যাদি, সকলে বলছিলেন সম্ভবপর না বিভিন্ন কারণে। যখন মুজিবর সে ল স্টুডেন্ট আমার সঙ্গে, বললাম আমি আছি তোমাদের সঙ্গে, হইল তো, জনতা করলো তো। কাজে এটা বইয়ের কথা না, জনতা যখন নেতা চায় সে নেতা ক্রিয়েট করে, যেন মুজিবুরে করছে, অন্যান্য দেশে আরও করছে, এবং সে তিলেরে তাল করতে পারে। ভেরি ফেভার, কয়দিনের মধ্যে দেখতে পারো। কারণ আরেক খবর আসছে, 20 years আর কনসেন্ট্রেটেড ইন ওয়ান ডে। অতীতে 20 বছরে যা না ঘটতো আজকে একদিনে ঘটে যাচ্ছে। আজ হলফ করে তোমাকে আমি বলতে পারবো না কখন নেতৃত্ব আসবে। নেতৃত্ব দিবে, জনতা এগিয়ে যাবে। যেমন কনসার্ট শুনি রাখা যেরকম সে আগে এইগুলো সে এগিয়ে যাবে, এবং বাধা দেবার কেউ থাকবে না। পুলিশ গুলি করে, তখন পুলিশ বললে যে আমি গুলি করব না, এই চেতনা এসে যাচ্ছে। কাজে হতাশার কোনো কারণ নাই। সে হতাশ হয় যে নিজে কিছু করতো না। এবার আপনার পারিবারিক কথাবার্তা। আপনার আব্বা তো শিক্ষক ছিলেন, আপনার আম্মা ছিলেন গৃহিণী। আপনার ভাই বোন? 3 ভাই 3 বোন। তারা কে কি করে? তার মরে টরে গেছে। ছোটো ভাইটা আছে আর এক বোন আছে। ছোটো ভাই ব্যবসা বোধহয় করে কোথায়, আর বোন আছে গ্রামে আমার থেকে বড়। তো ছেলেবেলায় আপনি যে স্কুলে পড়তেন, কলেজে পড়তেন, তখন আপনার গ্রামীণ জীবনটা কেমন ছিল? আপনি খেলাধুলা করতেন বা মাছ ধরতেন, সাঁতার কাটতেন, এরকম জীবন কি ছিল নাকি? সাধারণ ছেলেরা যা করে তাই করছি, এক্সেপশনাল কিছু করি নাই। কবিতা লেখা? কবিতা প্রেম করতে গিয়ে যদি দেখে তাই মনে নাই। প্রেম করছেন ছেলেবেলায়? কত প্রেম করছি, চেহারাটা কিরকম দেখুন। না, আপনি তো খুব সুদর্শন ছিলেন, এখনও সুদর্শন। কোন সময় এটা, স্কুলে না কলেজে নাকি বিশ্ববিদ্যালয়ে? এম এ পরিশ্রম থেকে শুরু করছি। যদি প্রেমে আমার কাছে রেসপন্স না পাইছে, হি ইজ এ কাওয়ার্ড, এরকম আছে। যাকে আপনি বিয়ে করেছেন তার সঙ্গে কি প্রেমের বিবাহ? আমাদের সমাজ এখনও এরকম হয় না, এই যে প্রেমের বিয়া সোশ্যাল ম্যারেজ থেকে বেটার, এটা এখনও এস্টাবলিশ হয় নাই। তো কইলাম প্রেম করে করছি, যাও। তো আপনি এর ভাবির সঙ্গে দেখা হয়েছে কোথায়? ভাবির সঙ্গে দেখা হয়েছে, ওর ভাই ছিল আমার ক্লাসমেট, ডক্টর টি হক, তোজামেল হক নাম করা প্রফেসর। ওদের বাসায় আইসি গেছি, বন্ধুর বোন। তো ভাবিও কি মানে গোড়া থেকে রাজনীতি করতেন? গোড়ার থেকে ইডেন কলেজে ছাত্রটাত্র করছে আর কি। তো আপনারা তো দুইজনেই রাজনীতিতে খুব সক্রিয়, আপনিও সক্রিয় ছিলেন, এখনও আপনার কর্মকাণ্ড আছে, ভাবিও তো এখন এমপি। তো এখন এই যে আপনারা দুইজনেই তো রাজনীতিতে ব্যস্ত ছিলেন সারা জীবন, তো তখন সংসার কিভাবে চলতো? সংসার এটা করতে হবে, একটা মাইয়া, তাও তো একটা মেয়ে তো ছিল। একটা মাইয়া তো আমার বাপ ছিল, মা ছিল, আর এরপরে তো মস্কো চলে গেছে সে। মস্কোতে লেখাপড়া করেছে। আপনার সম্পর্কে আপনার কিছু প্রিয় মানুষ কিছু মন্তব্য করেছেন, আমরা সেগুলো একটু দেখে নিই। উনি প্রগতিশীল বলেই ওনার প্রতি আমার খুব একটা অ্যাট্রাকশন ছিল, এবং উনিও, আমি ছোটো সময় থেকেই একটা প্রগতিশীল রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এবং এখন পর্যন্ত আছি। আমার একটা আদর্শ আছে, সেই জন্য সেই আদর্শের সাথে ওনার মিল আছে বলেই আমি অ্যাজ এ হাজব্যান্ড ওনাকে পেয়ে আমার জীবনে আমি মনে করি একটা পরিপূর্ণতা এসছে, এবং ওনার জীবনের যে চড়াই উতরাইগুলো গেছে সেইগুলোর সাথে আমি সবসময় সম্পৃক্ত থেকেছি এবং আজ পর্যন্তও আছি। এত সমাজতন্ত্রে বিশ্বাসী কোনো লোক হতে পারে, সেটাও আমি সমাজতন্ত্রের দেশে ছিলাম অনেক বছর, এবং ওখান থেকে এসেও আমার কাছে আশ্চর্য লাগতো। সব কিছুতেই উনি সবার আগে গরিব মানুষের কথা ভাবেন। একটা বাড়িতে, আমার এই বাড়িতে যখন উনি আসলেন থাকতে, উনি প্রথম জিনিস দেখলেন যে কাজের লোকের ঘরটা কত বড়। উনি দেখেই বললেন যে এখন বিল্ডারদের বিরুদ্ধে বলবার মতো আমার কিছু রইল, কারণ এত স্কোয়ার ফিট বাড়ির মধ্যে সবচেয়ে ছোট রুমটা হলো কাজের লোকের। তারপরেও আমি ওনাকে সান্ত্বনা দিয়েছি যে আমি অনেক চেষ্টা করে এটাকে একটু বড় করেছি, এটা আরও ছোট ছিল।
কাজে উনি জনতার সাথে চলেন এবং ওনার সবার আগেই জনতার কথাই ওনার মনের মধ্যে আসে। তো আপনি আর কিছু বলবেন? আর কি আর কিছু বলার আছে না? আর কিছু বলার নেই। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অনেক সময় দিয়েছেন আজকে আমাদের। আপনাকেও ধন্যবাদ। না, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার সঙ্গে এতক্ষণ কথা বলার সুযোগ সবার হয় না। শুধু দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম এই দেশের কিংবদন্তি রাজনীতিবিদ এবং চিন্তাবিদ অধ্যাপক মুজাফফর আহমেদের সঙ্গে। এটি আমাদের একটি বিরল সৌভাগ্য। তার সঙ্গে কথা বললে হয়তো আজকে সারাটা দিনই পার করে দেওয়া যেত, কিন্তু সেই সময় আসলে তারও নেই। আমরাও হয়তো এতক্ষণ ধরে আজকে একদিনে সব কথা শেষ করতে পারবো না। আগামীতে তার সঙ্গে আবার কথা বলার ইচ্ছে রইল। আমরা প্রার্থনা করি তিনি দীর্ঘজীবী হন এবং বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তিনি অবদান রাখবেন তার কর্ম দিয়ে, তার চিন্তা দিয়ে। এই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।